ফাহাম আব্দুল সালামের কাছে একটা চট করে একটা প্রশ্ন, যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না। এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং। এবং আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি। শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। আপনি কি মনে করেন জনাব ফাহাম আব্দুল সালাম, জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত? আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে। এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন? জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল। পুরা দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশো আমরা সকলে চিনি। খালেদ মহিউদ্দিনের টকশোতে বিএনপিপন্থী একজন ব্যারিস্টার এবং লেখক তিনি কথা বলেছেন ফাহাম আব্দুল সালাম। আমরা জানি সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটু আওয়ামী লীগপন্থী, তার কারণেই টকশোর ভিতরে ফাহাম আব্দুল সালাম এই সাংবাদিক খালেদকে কঠিনভাবে ধুলাই করেছেন। আপনি অবাক হবেন খালেদ মহিউদ্দিনকে কীভাবে ধলাই করা আছে। খালেদ মহিউদ্দিন যখন হাসিনার মতো প্রশ্ন করা শুরু করছিল তখনই রীতিমতো ফাহাম আব্দুল সালাম খালেদকে স্টুপিড বলতে শুরু করে দিয়েছে। বিদেশক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আলোচনাটা দেখি এরপর বিস্তারিত কথা বলবো। মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি, কারণ আওয়ামী লীগ একটা শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি, এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়্যালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হবে। আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা, মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আপনি তো নিশ্চয়ই শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছি। জি হ্যাঁ, উনি 1950-60-এর দশকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, রাইট? এই পরিবারের প্রত্যেকে, কাজের লোক সহ এভরিওয়ান কোটি কোটি টাকার মালিক। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না। আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি। 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে 2024 সালে এসে তাদের মধ্যে অন্তত 50 জন কোটিপতি হয় নাই, এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন, মানে তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না। আমার বাবা, জি, আমি তো কোটিপতি না, আমার বাবা তো খুব ভালো চাকরি করত। এখন আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক, তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে, সে হয়তো কোটিপতি না হইতে পারে। আচ্ছা ঠিক আছে, না এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে, এটা আপনি মেনে নিলাম। কিন্তু আসলে তাদের তো কোনো এটার মধ্যে তো কোনো, তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো তাহলে আমি আপনার সাথে একমত। কেউ ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করেছেন তো আসলে। মানে বাংলাদেশ তো 1950 সালের পরে যদি আপনি আসলে 2024 পর্যন্ত, এটা খুবই সংকটজনক যারা ফাহাম আব্দুল সালাম। এই যে আমি এই কথাগুলি বলতেছি, আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে, যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে প্রত্যাহার করি, এটাই ভালো। তবে আমি আমার মানে এটাকে কি বলে যে একটু 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 2 পয়সা দিয়ে রাখলাম আর কি, যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না। আমি একটু জানাব, কিন্তু কথা হচ্ছে যে এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে, জি, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, এই যে গণবিকার, এই যে সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে, এখান থেকে বের হতে হবে। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে। আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট, মানে এটা কোনো না কোনো ফর্মে হবে। এবং জামাত, এই 3 পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলে। আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং। এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের বানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, এখন আসছি না এখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই 4টা, জি, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা,
তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এর কোনো দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকো প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে, কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে? কেউ জানে না। যে একটা রাষ্ট্রের মূলনীতি কি, এটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে কোথায়? তাহলে এটা কোনো বলার দরকার নাই। আপনার কোনো বলার এত বইলেও তো না, কিন্তু ফাহাম এতবার বইলাও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ 4টা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পরেও না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই, না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it? That is the question. মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনা সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার যতটুকু ফাংশন করতে লাগে। তো আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম, মানে রুহিন ভাই আমাদের শুনতেছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে, ওইটা যদি ধরে নিই যে ওদের এই আন্দোলনটার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি, আপনি এখন বলছেন, অনেকে বলছেন যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে, আমরাও দাবি করছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল, আমরা এটা বলছি এটা বলছি এটা বলছি, কিন্তু আসলে তো নেতৃত্বটা, বুকের রক্তটা, পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না, এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে, না দেখছি বিএনপি থেকে। মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে, মানে এটা দিতে হবে না ওদের ক্রেডিট। অফকোর্স ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছেই, মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি, কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট। আমি বলছি যে এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল। জামায়াতে ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল। ইটস পুরো দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্টে। অ্যাবসলিউটলি। কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি, চিটাগং বিভাগ নাকি বগুড়া, চিটাগং এখন নতুন গোপালগঞ্জ কিনা, এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ? মানে এইটা এই বিভক্তিটাকে মানে চিটাগং এর তো না, মানে এটা এই ডেলিভারেটলি আলাপগুলি কেন তোলা হচ্ছে? মানে আপনি এটাই আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের তো এই যে সংস্কারের কথা আমরা বলছি, অর্থাৎ নর্মালসিতে ফেরত আসা, এটা সময় লাগবে। এখন এই যে সময় লাগবে, এখন সবাই রেগে আছে যে তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই মানে আগে কি করছিস 15 বছর, এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ক্ষোভ প্রকাশের জায়গা হয়ে গিয়েছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে, এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। না, এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি, অন্য কথা দিয়ে, মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না, কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে, হ্যারি পটারের চাচার ভূমিকায়, নানা ধরনের কিছু। তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল, কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে, তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন, আপনাকে তো দেখিই নাই। তো এখন এই মাঠে কারা, ওই মাঠে কোন লোক, আমার এটাতে খুবই কনফিউজ লাগে। এবং আপনি নিশ্চয়ই এটা আরো, আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন। যাই হোক, এটা একটু বলে রাখলাম আর কি। জনাব রুহিন হোসেন প্রিন্স, আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায়, বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কিনা, আমরা এটা জানতে পারি কিনা। যেমন আমিও কিন্তু আসলে
একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায় 500 জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র তৈরি করছিলাম। খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে। জনগণ কি চায়? জনগণ আসলে চাকরি চায়, জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায়, কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না। মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায়, যে বেতন বেশি বাজারে দাম কম, কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা সেটাও তো একটা মুশকিল। তো জনগণের চাওয়াটা আপনি কি বোঝেন, আপনি আসলে বোঝেন কিনা, এটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা? জনাব রহিন হোসেন প্লিজ। না, আমার ধারণা মানে আপনি যে আগের প্রশ্ন আর এতে দুটো মিলালেন, তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা সেইটাই হয়ে গেছে প্রধান বিষয় আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমরা বা আমাদের পার্টি মনে করি আমাদের রিভিজিট করা দরকার, সেটি একটি ব্যাপার। কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা আগে হয়তো বলেছি, যে দেখুন আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি, আপনি কি বলেন, দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম, সেটা অন্য যুগ, কিন্তু যখন আমরা রাজনীতি করার সুযোগগুলো পেলাম, তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি? বামপন্থার নামে এমন এমন ডাকসেটে নেতা, তারা দেখবেন ঠিক এ পোল অথবা ওই পোলে চলে গেছে। সুতরাং এই জায়গায় যে একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা, এটা কিন্তু দীর্ঘদিন বামপন্থীরা করতে পারেনি। কারণ আমরা সিপিবি এইবার 2000, আপনার নিশ্চয়ই মনে আছে, খালি জাস্ট ছোট্ট করে, এটা তো ইতিহাস অনেকেও জানে না, 94 সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো, ওইটা চললো না, 11 দল গড়ে তোলা হলো, সবাই চলে গেল, 8-9 পরে সিপিবি একা চললাম, তারপরে সিপিবি বাসদ, তারপরে আবার বাম গণতান্ত্রিক জোট গড়ে তুললাম, আবার 2 দল চলে গেল। তার মানে দেখেন, মানে আমি বলছি যে এইগুলা সব ডাকসেটের নেতারা। সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে, সে ব্যক্তি বলেন বা এই ধরনের দল বলেন, অতীত দিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সংকট তৈরি করেছে বলে মনে হয়। তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই, যে মানুষ যা চায়, কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে। আপনি এখানে যে কথাটা বললেন যে 500 জনের সার্ভে, এটা শুনে আমার ভালো লাগলো বলতে, অন্য জায়গায় বলি যে চাকরির কথাটা বললেন, আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষের সাথে, ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন, ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন, সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরির প্রশ্নটা। কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা না বলে আমরা অন্য শব্দ বলি, কিন্তু এটা আপনি ব্যাখ্যার যাচ্ছি না, গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে, যে মানুষ সেটা পেলেই সেটা অন্য জায়গায় যাবে না। ভাষা আন্দোলনের বিষয়টা না, ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে, আমার পয়েন্ট হচ্ছে এরকমের, যে এই দেশে থাকলে, কারণ ব্রিটিশ থাকলে আমার কাজটা হবে না। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে, সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে। আমি বলছি যে এই জায়গাগুলো, আর ওইটা তো এক একটা পর্ব, যে পর্বই আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম, আমার নিজের আত্মমর্যাদা, এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে হয়তোবা আরো পিন পয়েন্ট করে, কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি, যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোন শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম, এখানে বিএনপি এবং তার নেতার কথা, ফাহাম যে কথাটা বললেন, যে তিনি আসলে এই জায়গাগুলো হবে, যে কোনো কারণে হোক না কেন, কেউ পছন্দ করুক আর না করুক, বাস্তবতা তো তাই। মানুষ এটা মনে করে যে আগে আওয়ামী রেজিম নেই, এখন এই রেজিম আসছে, তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন, সুতরাং জেনুইন মনে করবে, সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে, কিন্তু সেই জায়গাগুলো তো নাই। কিন্তু আমি আগে যে কথাটা বলেছি, খালি শুধু বিবেচনার জন্য বলি, আপনি দেখেন যে এই যে ধরেন গতকালকের আমার উপরে ঘটনাটাকে আমি যদি প্রধান নাও ধরি, কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটতো, বা আমি কাউকে ছোট করছি না, আমি দল নিয়ে ছোট করছি না, দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে, আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্যগুলো। না না, কিন্তু প্রিন্স ভাই, এটাই হচ্ছে তো সত্য। কিন্তু প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে, বা যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শ অনুপ্রাণিত হয়, সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান? না, আমি মনে করি সেটা বলেন, আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই, আমার কোনো বলতে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখবেন, আমি নাম বলতে চাই না, আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে, অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে। আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই, কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে, তাদের কি
মানে কমিউনিস্ট পার্টির থেকে 1/3 বা 1/4 থেকে কি বেশি আছে? আমি খালি প্রশ্নটা করে রাখলাম। কিন্তু অবশ্যই মিডিয়া এবং এইটাও সে ইন্টারেস্টিং। আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি। আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি, বরং দর্শকরা কি জানতে চেয়েছেন সেটা আমরা একটু বলি। আপনার সাথে প্রিন্স ভাই আমি কিছুটা হয়তো এটাতে একমত হব, যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে নিযুক্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তার এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 91% দর্শক তার এই বক্তব্যকে সমর্থন করেছেন, শতকরা 9% দর্শক এটিকে সমর্থন করেন নাই। 64,000 জন ভোটে অংশগ্রহণ করেছেন। আমি একটু জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে সব বিএনপি নিয়ে প্রশ্ন করছেন। আমি এবার আপনার প্রিয় বিষয়ে আসছি। আপনি তো একজন মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত বিশেষজ্ঞ, সেটি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে বাঙালি মধ্যবিত্তকে এই যে চাওয়ার জায়গা থেকে, মানে প্রিন্স ভাই যেটি দাবি করলেন সেই দাবিটার সাথে আমি আসলে কিছুটা একমত, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি, তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমান অধিকার, সব মানুষের জন্য একটা, এটা তো এমন হওয়ার কথা না যে সেটা মানে মানুষের কাছ পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। তাকে সবসময় আরেকটা কোনো বড় দলের লেজুর ভিত্তির জায়গায় থেকে যেতে হবে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? বাঙালি মধ্যবিত্ত কেন এইটাতে আকর্ষিত হইল না, বা সেই অর্থে আকর্ষিত হইল? কমিউনিজম হ্যাজ গট নো ফিউচার, অ্যাবসলিউটলি নান হোয়াটসোএভার। মানে আই এম সরি টু সে দিস, মানে প্রিন্স ভাই আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটার কোনো ফিউচার নেই। মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে সিপিবি দলগুলো, সিপিবির মতো এই দলগুলো আসলে রাজনীতির দল করেন, মানে রাজনৈতিক দল না। এটা হচ্ছে কি, আসলে আপনি খুব খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল। সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল অর্থাৎ হচ্ছে কি, ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা, মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা, যে তারা একটা মানববন্ধন করলেন সেজন্য তার ছবি, মানে তাদের গুরুত্ব দেওয়া হবে। বাট আপনি যদি পার্টির স্ট্রাকচার খেয়াল করেন, ইটস দ্য কংগ্রেগেশন অফ লুজার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এই দলের কোন দলেরই কোন লেফটিস্ট দলের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে। আচ্ছা, আমি দুইটা একটু প্রশ্ন করতে পারি না ফার্ম? একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন, এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকে না সেইটার জন্য, নাকি এটা আদর্শগতভাবে এটা ফল্ট, মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো, এইটা কেন ফেল করবে? মানে এটা আজকে হয়তো ফেল করছে, এই 50 বছর আপনার কাছে কেন মনে হচ্ছে ভবিষ্যতেও ফেল করবে? এক। আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চান? আপনি ওদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায়, তো আপনি আর বুর্জোয়া দলগুলির রাজনীতি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? বিএনপির বা আওয়ামী লীগ, ওরা কি চায় রাজনীতিতে? ওরা তো ক্ষমতায় যেতে চায়। আচ্ছা, লেফট পার্টিগুলো ক্ষমতায় যেতে। দর্শক, আপনারা দেখলেন ফাহাম আব্দুল সালামের সাথে একমত পোষণ করেননি, এটা স্বাভাবিক করতে পারেন, কিন্তু ফাহাম আব্দুল সালাম কিন্তু উপযুক্ত জবাবগুলো তিনি দিয়েছেন। ফাহাম যদি এই কথাগুলো না বলতেন তাহলে হয়তো বা খালেদ মহিউদ্দিন সুযোগ পেতেন, কিন্তু সেই সুযোগটি ফাহাম আব্দুল সালাম দেয়নি। তো স্পষ্ট যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাংবাদিকতার আড়ালে তিনি এখন মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, এমন একটা পর্যায়ে কাজ করছেন যে তিনি হাসিনার পক্ষেও কাজ করছেন না এবং বিএনপির পক্ষেও কাজ করছেন না, বা ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছেন না। তিনি মাঝামাঝি অবস্থায় আওয়ামী লীগের কিছু, মানে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিভিন্ন কিছু করতেছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন, বা তাদের পাল্টা জবাব দিচ্ছেন, কেন নিষেধাজ্ঞা করা হবে, কেন নিষেধ করা হবে, কেন এটা করা হবে, কেন ওটা করা হবে। কিন্তু মূলত তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন, আবার আওয়ামী লীগের সমালোচনা করছেন। তো সাংবাদিকতার বিষয়টাই আসলে এমনই, কারণ তারপরেও বাংলাদেশের যে সাংবাদিকতার বর্তমান যে পরিস্থিতি, সেখানেও খালেদ মহিউদ্দিনের অনেক অবদান রয়েছে, মানে সঠিক সাংবাদিকতার পক্ষে। তো খালেদ মহিউদ্দিন যদি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলে আমরা অনেক সময় রেগে যাই বা অনেক সময় মনে করি, কারণ আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগের পক্ষে কথা বলা এখন আর সাংবাদিকতার যেই নিয়ম নীতি সেটাকে না, বরং মানুষ বা দেশের জনগণ মনে করে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তারাই আওয়ামী লীগের দোষর। কারণ আওয়ামী লীগ এদেশে যে অপরাজনীতি করেছে, আওয়ামী লীগ এদেশে যে অপরাধ করেছে, যে গণহত্যা, খুন, গুম করেছে, এরপরেও আওয়ামী লীগের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের পক্ষে কথা বলে নীতিনৈতিকা দেখানোর মতো কোনো অবস্থা আওয়ামী লীগ রাখে নাই। এজন্য আওয়ামী লীগের পক্ষে কথা বললে মানুষ তাদেরকে কিন্তু আওয়ামী বা বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া শুরু করে, আর এটা অবশ্যই যুক্তিকতা রয়েছে। আপনি এই মুহূর্তে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারেন না, কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কোনো জায়গা আওয়ামী লীগ নিজেই রাখেন নাই। যাই হোক, সেখানে আলোচনা শুনেছেন, শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন।